নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। যুগলবন্দির আজকের নিবেদন স্বনামধন্য সত্যজিৎ রায়ের লেখা আরেক অনবদ্য ছোট গল্প গগন চৌধুরীর স্টুডিও। গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। গল্প পাঠে আমি কৌশিক এবং ভিডিও এডিটিং ও উপস্থাপনায় আমারই বন্ধু পার্থ। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প গগন চৌধুরীর স্টুডিও। একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও সেখানে গিয়ে থাকা না অবধি তার সুবিধে অসুবিধেগুলো ঠিক বোঝা যায় না। সুদিন সরকার এইটাই উপলব্ধি করল ভবানীপুরের এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করে। এই একটা ব্যাপারেই ভাগ্যলক্ষ্মী একটু শুকনো হাসলেন। না হলে তিনি যে সুদিনের প্রতি সবিশেষ প্রসন্না তার নজিরের অভাব নেই। যেমন তার পদোন্নতির ব্যাপারটাই ধরা যাক। সে এখন আপিসের একটি ডিপার্টমেন্টের হেড। ঠিক এত তাড়াতাড়ি মাথায় পৌঁছনোর কথা নয়, হাজারোক তার বয়স তো বেশি নয়। এই আষাঢ়ে 31 পড়েছে সে। ডিপার্টমেন্টের কাঁধ অবধি এমনিতেই উঠেছিল সুদিন। মাথায় ছিল নগেন্দ্র কাপুর, যার বয়স 40, যিনি দীর্ঘাঙ্গ, সুপুরুষ, কর্মক্ষম, যিনি ছাই রঙের সাফারি স্যুট পরে অফিসে ঢুকলে সকলের দৃষ্টি চলে যায় তার দিকে। সেই নগেন্দ্র কাপুর যে আকস্মাৎ টালিগঞ্জের গল্ফের মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ হয়ে যাবেন, সে কি কেউ স্বপ্নেও ভেবেছিল? এই মৃত্যুর পরেই সুদিন দেখল প্রায় প্রাকৃতিক নিয়মের মতোই সে কাপুরের জায়গা অধিকার করে বসেছে। এটা অবশ্যই শুধু কপাল জোরে নয়, সুদিন এই পদের উপযুক্ত নয় এ অপবাদ তাকে কেউ দেবে না। তারপর এই ফ্ল্যাট। সুদিনের বাপমা তাকে সংসারী করার জন্য উঠে পড়ে লেগেছেন। সময়টাও ভালো, কাজেই সুদিনকে বাধ্য হয়েই সে অবস্থার জন্য প্রস্তুত হতে হয়েছে। আগে পার্ক সার্কাসে যে ফ্ল্যাটটা ছিল, তার পায়রার খোপের মতো দুখানা ঘরে সংসার করা চলে না। তাছাড়া কাছেই ছিল একটা বিয়ে শাদিতে ভাড়া দেওয়ার বাড়ি। অষ্টপ্রহর গ্রামোফোন রেকর্ডে সানাইয়ের বিকৃত বাঁশ ফাটা সুরে সুদিনের প্রাণ অতিষ্ঠ হয়ে এসেছিল। দালালের কাছ থেকে খবর পেয়ে সুদিন প্রথম যে ফ্ল্যাটটা দেখতে গেল সেটাই হলো ভবানীপুরের এই ফ্ল্যাট। দোতলার ফ্ল্যাট, 3খানা বেশ বড় বড় ঘর, 2টো বাথরুম, দক্ষিণে বারান্দা, মেঝের মোজাইক, জানলার গ্রিল, ফ্ল্যাটের প্ল্যান, সব কিছুতেই সুপরিকল্পনা ও সুরুচির ছাপ। ভাড়া 800। সর্বোপরি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাকে মোটামুটি সজ্জন ব্যক্তি হিসেবে মনে হয়। সুদিনের আর দ্বিতীয় কোনো ফ্ল্যাট দেখতে হয়নি। 2 সপ্তাহ হলো সে এসেছে এই ফ্ল্যাটে। প্রথম কদিন অত খেয়াল করেনি। তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখল তার চোখে বাইরে থেকে বিজলি আলো এসে পড়েছে। বেশ উজ্জ্বল আলো। এত রাত্রে আলো আসে কোত্থেকে? সুদিন বিছানা ছেড়ে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। সারা পাড়া অন্ধকার। কেবল একটি আলো জ্বলছে রাস্তার উল্টো দিকের প্রাচীন অট্টালিকার 3 তলার একটি ঘরে। খোলা জানলার পর্দার ওপর দিয়ে শটান এসে বারান্দা পেরিয়ে ঢুকেছে সুদিনের ঘরে। শুধু ঘরে নয়, একেবারে সুদিনের বিছানায়। বালিশ উল্টো দিকে ঘুরিয়ে শুলেও সে আলো পড়বে সুদিনের মুখে। এ তো বড় জ্বালাতন। ঘর অন্ধকার না হলে মানুষ ঘুমোয় কি করে? অন্তত সুদিন সেটা পারে না। এটা কি রোজই হবে নাকি? আরও 1 সপ্তাহ দেখার পর সুদিন বুঝল এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই। 12টার কিছু আগে থেকেই আলোটা জ্বলে এবং জ্বলে থাকে ভোর অবধি। অথচ নিজের ঘরের দক্ষিণের জানলা বন্ধ করে শোয়ায় সুদিনের ঘোর আপত্তি। কার না হয়? কলকাতায় ওই একটা জিনিসের অনেক দাম, দক্ষিণের জানলা। বিশেষ করে তার সামনে যদি অন্য কোনো বাড়ি না থাকে, সেটাও এই ফ্ল্যাটের একটা লোভনীয় দিক।
জানলার সামনে রাস্তার ওপরে হলো ওই পুরনো বনেদি বাড়ির সংলগ্ন বাগান, যেখানে অদূর ভবিষ্যতে নতুন দালান ওঠার কোনো সম্ভাবনা নেই। বাড়িটা কোনো এককালীন জমিদারের সেটা বোঝাই যায়। সংস্কার হয়নি বহুদিন, লোকজনও বিশেষ থাকে বলে মনে হয় না। একই 3 তলার ঘর ছাড়া কোনো অজ্ঞাত কারণে ওই ঘরের বাসিন্দা সারা রাত বাতি জ্বালিয়ে রাখেন। একতলার ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকেন সোমেশ্বর নাগ। সুদিনের মাস 4 আগেই নিয়ে এসেছেন এই ফ্ল্যাটে। বছর 55 বয়স, বেঙ্গল ক্লাবের মেম্বার। সন্ধ্যাটা তিনি ক্লাবেই কাটান। এক শনিবার বিকেলে বাড়ির গেটে তার সঙ্গে দেখা হওয়ায় সুদিন তার সঙ্গে কিঞ্চিত বাক্যালাপের লোভ সামলাতে পারল না। আমাদের উল্টো দিকের বাড়িটা কাদের বলুন তো? চৌধুরী, কেন, কি ব্যাপার? না মানে বাড়িতে বিশেষ কেউ থাকে বলে তো মনে হয় না, অথচ 3 তলার একটা ঘরে সারা রাত বাতি জ্বলে। সেটা লক্ষ্য করেছেন? না, তা করিনি। আপনাদের ঘরে আসে না আলো? সেটা তো সম্ভব নয়। ওদের ছাদের পাঁচিলটা সামনে পড়ে, আর আমরা তো ঘরটা দেখতেই পাই না। খুব বেঁচে গেছেন। আমার তো রাত্রে ঘুমই হয় না ওই আলোর জন্য। ভেরি স্ট্রেঞ্জ। শুনেছি তো ওই অত বড় বাড়িতে একটি কি দুটি মাত্র প্রাণী থাকে। মালিক হলেন গগন চৌধুরী। তাকে বড় একটা দেখা যায় না। আমি তো এসে অবধি দেখিনি, তবে আছেন বলে জানি। বয়স হয়েছে বোধহয়। শুনেছি এককালে ছবি টবি আঁকতেন। আপনি এক কাজ করুন না, ভদ্রলোককে গিয়ে সোজাসুজি বলুন, অন্তত ওর নিজের ঘরের জানলাটা তো বন্ধ করে দিতে পারেন। এতটুকু কনসিডারেশন হবে না প্রতিবেশীর জন্য? এই কাজটা করা যায়, যদিও সহজ নয়। অনুরোধ করলেও সেটা যে গ্রাহ্য হবে এমন কোনো গ্যারান্টি নেই। রাত্রে কি ঘটনা ঘটে ওই গগন চৌধুরীর ঘরে? সুধীন বুঝতে পারল আলোর জন্য ব্যাঘাতের প্রশ্নটা বড় ঠিকই, কিন্তু ওই প্রাচীন অট্টালিকার ওই ঘরে কি ঘটছে সেটা জানার আগ্রহ কম নয়। তার বন্ধু মহিম রেসের মাঠে যাতায়াত করে। তার একটা বড় বাইনাকুলার আছে। সেটা দিয়ে দেখলে কিছু জানা যাবে কি? বাইনাকুলারের দরকার এই জন্যই যে ঘরটা নেহাত কাছে নয়। চৌধুরীদের বাড়িটা ঠিক রাস্তার ওপরে নয়, পাঁচিল পেরিয়ে সামনে বেশ খানিকটা জায়গা আছে, যেটা বাগানেরই অংশ। এই দূরত্বর পরেও আরও দূরত্ব আছে, কারণ 3 তলার ঘরটা ছাদের খানিকটা অংশ পেরিয়ে। মহিমের বাইনাকুলারের জানলাটা চলে এলো অনেকখানি কাছে, কিন্তু পর্দার ওপর দিয়ে দেয়ালের খানিকটা অংশ ছাড়া বিশেষ কিছু দেখা গেল না। দেয়ালে টাঙানো তেল রঙে আঁকা দুটি আবক্ষ প্রতিকৃতির খানিকটা অংশ দেখা যাচ্ছে সিলিংয়ের ওই আলোতে। তাহলে কি শিল্পীর ঘর? এটাই কি ছিল ভদ্রলোকের স্টুডিও? কিন্তু সেখানে কি কোনো মানুষ নেই? হ্যাঁ, আছে। এই মাত্র জানলার পর্দায় ছায়া ফেলে একটি মূর্তি ডান থেকে বাঁ দিকে চলে গেল, কিন্তু ছায়া থেকে মানুষ চেনা গেল না। পর্দার আলোটা পড়তে তার স্বচ্ছতা অনেকটা কমে গেছে। প্রায় 15 মিনিট দেখার পর সুদিনের ক্লান্তি এলো। যেটুকু ঘুমের সম্ভাবনা তাও কি নষ্ট করবে এই ছেলে মানুষই করে? বাইনাকুলারটা টেবিলের ওপর রেখে সুদিন শুয়ে পড়ল। সে মনে মনে স্থির করে নিয়েছে কি করা দরকার। সোজা গিয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করতে হবে। তাকে বলবে তার ঘরের উত্তর দিকের জানলাটা বন্ধ রাখতে। এতে কাজ হলে হবে, না হলে সুদিনকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে। গগন চৌধুরী লোকটা কিরকম সেটা জানা থাকলে ভালো হতো। প্রতিবেশীর কাছ থেকে অভদ্র অপমানসূচক ব্যবহার হজম করা খুব কঠিন, তা তিনি যতই প্রবীণ হন না কেন। কিন্তু এক্ষেত্রে ঝুঁকিটা নেওয়া ছাড়া গতি নেই। গেটটা খোলা এবং দারোয়ান নেই দেখে সুদিনের একটু অবাক লাগলো, কিন্তু প্রথম বাধা এত সহজে অতিক্রম করতে পারায় সেই সঙ্গে একটু নিশ্চিন্ত লাগলো। সে রাত্রেই যাওয়া স্থির করেছে, কারণ ভদ্রলোককে দেখতে চাইলে তাকে দেখিয়ে দিতে পারবে আলোটা কিভাবে তার ঘরে পড়ে। ভবানীপুরের ভদ্র পাড়া
শীতকালের রাত 11টার মধ্যেই নিস্তব্ধ হয়ে গেছে। গতকাল পূর্ণিমা ছিল। চৌধুরী বাড়ির আগাছায় পরিপূর্ণ বাগানের সব কিছুই জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। শ্বেতপাথরের নারী মূর্তি ডাইনে ফেলে সুদিন এগিয়ে গেল নোনা ধরা গাড়ি বারান্দার দিকে। এখনও 3 তলার ঘরে আলো জ্বলেনি। কপাল ভালো হলে গগন চৌধুরীকে হয়তো নিচেই পাওয়া যেতে পারে। সদর দরজায় কড়া নাড়তে কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভৃত্যস্থানীয় প্রৌঢ় দরজা খুলে প্রশ্ন করল, কাকে চাই? চৌধুরী মশাই, গগন চৌধুরী। তিনি কি শুয়ে পড়েছেন? না। তার সঙ্গে একবার দেখা করা যায় কি? আমার নাম সুধীন সরকার। আমি থাকি ওই সামনের বাড়িতে। একটা বিশেষ কাজে এসেছি। চাকর ভেতরে গিয়ে আবার মিনিট খানেকের মধ্যেই ফিরে এলো। আপনি আসুন। সব ব্যাপারটা এই যে সহজে হয়ে যাচ্ছে, এ তো ভারী আশ্চর্য। ভেতরে ঢুকে ল্যান্ডিং পেরিয়ে একটা বৈঠকখানায় গিয়ে ঢুকল সুধীন। বসুন। জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে সোফার উপর। তাই সুদিন সেটা দেখতে পেয়ে গিয়ে গিয়ে বসল। চাকর বাতি জ্বালিয়ে দিয়ে গেল না কেন? এখন তো পাড়ায় লোডশেডিং নেই। এবারে ঘরের চারিদিকে চোখ ঘোরাতে সুদিনের হৃৎস্পন্দন হঠাৎ দেখতে দেখতে দ্বিগুণ হয়ে গেল। সে কি ঘর ভর্তি লোকের মধ্যে এসে পড়ল নাকি? তাকে ঘিরে কারা চেয়ে রয়েছে তার দিকে? ঘরের প্রায় অন্ধকারে দৃষ্টি আরেকটু অভ্যস্ত হতে সুধীন বুঝতে পারল, যারা চেয়ে রয়েছে তারা মানুষ নয়, মুখোশ। প্রত্যেকটি চোখের চাহনি যেন তার দিকেই ঘোরানো। এসব মুখোশ যে এ দেশের নয় সেটাও বুঝেছে সুধীন। দেখে মনে হয় অধিকাংশই আফ্রিকার, কিছু দক্ষিণ আমেরিকারও হতে পারে। সুধীন এককালে ভালো ছবি আঁকত। বাপের আপত্তি না থাকলে হয়তো সেটাকেই সে পেশা করত। হাতের নানা রকম কাজ সম্বন্ধে তার এখনো যথেষ্ট কৌতূহল আছে। সুধীন মনে মনে নিজের সাহসের তারিফ না করে পারল না। অন্ধকার ঘরে মুখোশ পরিবৃত এই ভৌতিক পরিবেশে অনেকেরই দাঁত কপাটি লেগে যেত। ঘরে যে কখন লোক প্রবেশ করেছে তা সুধীন টের পায়নি। গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্ন শুনে চমকে পাশ ফিরে সোফায় বসা মানুষটিকে দেখতে পেল। এত রাত্রে? সুধীন হাত দুটোকে প্রায় যন্ত্রের মতো সামনে তুলে নমস্কার করে কথা বলতে গিয়েও পারল না। ইনি যে অভিজাত পরিবারের সন্তান তাতে কোনো সন্দেহ নেই। পরনে দোরখা শালই তার পরিচয় দিচ্ছে, কিন্তু গায়ের রঙে এমন পাংশুটে রক্তহীন ভাব আর চোখের চাহনিতে এমন অস্বাভাবিক তীক্ষ্ণতা সুধীন কখনো দেখেনি। এমন ব্যক্তিকে প্রথম দর্শনে কারুরই মুখ দিয়ে চট করে কথা বেরোবে না। ভদ্রলোক নিষ্পলক দৃষ্টিতে সুধীনের দিকে চেয়ে আছেন। প্রায় 1 মিনিট লাগল সুধীনের নিজেকে সামলে নিতে। তারপর সে মুখ খুলল। আমি একটা মানে আহ, আহ, অভিযোগ জানাতে এসেছি। কিছু মনে করবেন না। আপনি গগন চৌধুরী তো? ভদ্রলোক একবার শুধু মাথাটা নাড়িয়ে জানিয়ে দিলেন তিনিই সেই ব্যক্তি। প্রশস্ত ললাটের 3 দিক দিয়ে সিংহের কেশরের মতো আধপাকা চুল থেকে মনে হয় বয়স 65-র কম হবে না। সুধীন বলে চলল, আমার নাম সুধীন্দ্রনাথ সরকার। আমি সামনের বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকি। আসলে হয়েছে কি, আপনার 3 তলা ঘরের বাতিটা সারা রাত জ্বলে বলে বড্ড অসুবিধে হয়। আলোটা সোজা আমার মুখের ওপর এসে পড়ে। যদি আপনার জানলাটা বন্ধ করে রাখতে পারতেন, নইলে ঘুমের বড় ব্যাঘাত হয়। সারাদিন আপিস করে রাত্রিরে ঘুমোতে না পারলে। ভদ্রলোক এখনো এক দৃষ্টে চেয়ে আছেন সুদিনের দিকে। এই ঘরের কি কোনো আলোই জ্বলে না নাকি? অগত্যা সুধীনই আবার মুখ খুলল। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা দরকার। আমি যদি জানলা বন্ধ করি তাহলে ও আলো আসবে না ঠিকই, কিন্তু দক্ষিণের জানলা তো, তাই।
আপনার জানলা বন্ধ করতে হবে না। আগে আমিই করব। হঠাৎ যেন একটা বিরাট ভার নেমে গেল সুদিনের বুক থেকে। ওহ, তাহলে তো কথাই নেই। অনেক ধন্যবাদ। আপনি উঠছেন? সুদিন ওঠার উদ্যোগ করছিল ঠিকই, কিন্তু এই প্রশ্নে একটু অবাক হয়েই আবার বসে পড়ল। রাত হলো তো, আর আপনিও নিশ্চয়ই শুতে যাবেন। আমি রাত্রে ঘুমোই না। ভদ্রলোকের দৃষ্টি সুদিনের দিক থেকে এক চুলও নড়েনি। লেখাপড়া করেন বুঝি? সুদিন ধরা গলায় প্রশ্ন করল। এই পরিবেশে গগন চৌধুরীর সান্নিধ্য যে খুব স্বস্তিকর নয়, সেটা স্বীকার করতেই হবে। না, তবে ছবি আঁকি। সুদিনের মনে পড়ে গেল, বাইনাকুলার দিয়ে ঘরের দেওয়ালে পেন্টিং দেখে মনে হয়েছিল সেটা চিত্রকরের স্টুডিও হতে পারে। নাগমশাইও বলেছিলেন ইনি এককালে ছবি আঁকতেন। তার মানে ওই ঘরটা আপনার স্টুডিও? ঠিকই ধরেছেন। কিন্তু সে কথা বোধহয় পাড়ার বিশেষ কেউ জানে না। গগন চৌধুরী একটা শুকনো হাসি হাসলেন। আপনার সময় আছে? সময় মানে? তাহলে কতগুলো কথা বলি। অনেক দিনের জমে থাকা কথা, কাউকে বলার সুযোগ হয়নি কখনো। সুধীন অনুভব করল ভদ্রলোকের অনুরোধ অগ্রাহ্য করার ক্ষমতা তার নেই। বলুন। পাড়ার লোকে জানে না, কারণ জানার আগ্রহ নেই। একটা লোক সারাটা জীবন শিল্পচর্চা করে গেল, কিন্তু সে সম্বন্ধে কারোর কোনো কৌতূহল নেই। এককালে যখন এক্সিবিশন করেছি, তখন কেউ কেউ এসে দেখেছে, অল্প বিস্তর সুখ্যাতিও করেছে। কিন্তু যখন হাওয়া বদলাতে শুরু করলো, মানুষের যে ছবি রক্ত মাংসের মানুষ বলে চেনা যায়, তার কদর আর যখন রইল না, তখন থেকে আমি গুটিয়ে নিয়েছি। নতুনের ঝান্ডা উড়িয়ে চলতে আমি শিখিনি। মনে মনে দা ভিঞ্চিকে গুরু মনে করেছিলাম। এখনো তিনি আমার গুরু। কিন্তু আপনি কিসের ছবি আঁকেন? মানুষের। মানুষের? পোর্ট্রেট। মন থেকে? না, সেটা আমি পারি না, শিখিনি। আমার সামনে কেউ এসে না বসলে আমি ছবি আঁকতে পারি না। এই মাঝরাত্রিরে? আসে, মডেল আসে, সিটিং দেয়, রোজই আসে। সুধীন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইল। এই কেমন তরু কথাবার্তা বলছেন ভদ্রলোক? এই যে পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? গগন চৌধুরীর ঠোঁটের কোণে এই প্রথম একটা পরিষ্কার হাসির আভাস দেখা গেল। সুধীন কি বলবে বুঝতে পারল না। আসুন আমার সঙ্গে। সুধীন এ আদেশও অমান্য করতে পারল না। ভদ্রলোকের চোখে এবং কথায় একটা সম্মোহনী শক্তি আছে, সেটা মানতেই হবে। তার নিজেরও যে কৌতূহল হচ্ছে না তা নয়। কেমন ছবি আঁকেন ভদ্রলোক? কারা আসে সিটিং দিতে এই মাঝরাত্রিরে? কিভাবে তাদের জোগাড় করা হয়? এক আমার স্টুডিওতে ছাড়া বাড়ির আর কোথাও ইলেকট্রিসিটি নেই। কেরোসিন ল্যাম্পের আবছা হলদে আলোয় কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে বললেন ভদ্রলোক। বাকি সব কানেকশন কেটে দিয়েছি। আশ্চর্য এই যে ল্যান্ডিংয়ে, সিঁড়ির দেওয়ালে, বৈঠকখানায় কোথাও একটা পেন্টিং নেই। সবই কি তাহলে স্টুডিওতে জড়ো করে রেখেছেন ভদ্রলোক? তিনতলায় উঠে বাঁয়ে ঘুরেই সামনে একটা দরজা। সেই ঘরে সুদিনকে নিয়ে ঢুকে দরজা আবার বন্ধ করে দিয়ে বাঁ দেয়ালে একটা সুইচ টিপতেই উজ্জ্বল আলোতে ঘরটা ভরে গেল। এটাই যে স্টুডিও সেটা আর বলে দিতে হয় না। আঁকার সব সরঞ্জামই রয়েছে এখানে। ঘরের একপাশে আলোর ঠিক নিচে ইজেলে একটা সাদা ক্যানভাস খাটানো রয়েছে। তাতে নতুন ছবি শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে। সরঞ্জামের বাইরে যেটা আছে সেটা হলো দেওয়ালে টাঙানো এবং মেঝেতে ডাঁই করে রাখা পোর্ট্রেট। কম পক্ষে 100 তো হবেই। মেঝেরগুলো এগিয়ে গিয়ে হাতে তুলে না ধরলে বোঝা যাবে না। যেগুলো চোখের সামনে জলজ্যান্ত,
সে হলো দেওয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো, অধিকাংশই পুরুষের ছবি। সুধীন তার তৈরি চোখে বুঝে নিল সাবেকি ঢঙে আঁকা পেন্টিংগুলোতে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় আছে। এখানেও সুধীনের মনে হলো যে সে যেন অনেক জ্যান্ত মানুষের ভিড়ে এসে পড়েছে এবং সবাই চেয়ে আছে তারই দিকে, কমপক্ষে 50 জোড়া চোখ। কিন্তু এরা সব কারা? দু একটা মুখ চেনা চেনা মনে হচ্ছে বটে, কিন্তু কেমন লাগছে? প্রশ্ন করলেন গগন চৌধুরী। উঁচু দরের কাজ, স্বীকার করতে বাধ্য হলো সুধীন। অথচ অয়েল পেন্টিংয়ে পোর্ট্রেট আঁকার রেওয়াজই লোপ পেয়ে গেছে। সেখানে আমাদের মতো শিল্পীদের কি দশা হয় ভেবে দেখেছেন? কিন্তু এ ঘরে এসে তো মনে হচ্ছে না যে আপনার কাজের অভাব আছে। কি বলছেন? সে তো এখন, এককালে 15 বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে গেছি, একটি লোকও সাড়া দেয়নি। শেষটায় বাধ্য হয়েই বন্ধ করে দিই। তারপর আবার আঁকা শুরু হলো কি করে? অবস্থার পরিবর্তনের ফলে। সুধীন আর কিছু বলল না, কারণ তার সমস্ত মন এখন ছবির দিকে। ইতিমধ্যে সে 3 জনকে চিনতে পেরেছে। একজন মাস 4 হলো মারা গেছেন, বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়োগী। সুধীন আসরে বসে তার গান শুনেছে বছর 8 আগে। দ্বিতীয়জন হলেন অসীমানন্দ স্বামী, এককালে স্বদেশী করে পরে সন্ন্যাসী হয়ে যান। ইনিও মারা গেছেন বছর খানেক হলো, কাগজে ছবি বেরিয়েছিল, সুধীনের মনে আছে। তৃতীয় ব্যক্তি হলেন এয়ার ইন্ডিয়ার বাঙালি পাইলট ক্যাপ্টেন চক্রবর্তী। লন্ডন যাওয়ার পথে বোয়িং দুর্ঘটনায় 250 যাত্রী সমেত এরও মৃত্যু হয় বছর 3 আগে। সুধীন যে শুধু ছবি দেখেই চিনল একে তা নয়, একবার আপিসের কাজে রোম যাওয়ার পথে প্লেনের ককপিটে এর সঙ্গে আলাপ হয়েছিল। সুধীন একটা প্রশ্ন না করে পারল না, এরা কি শুধুই পোর্ট্রেট করানোর উদ্দেশ্যেই এসেছিলেন? সে ছবি নিজেরাও নেননি কখনো? গগন চৌধুরীকে এই প্রথম গলা ছেড়ে হাসতে শুনল সুধীন। না মিস্টার সরকার, পোর্ট্রেট এদের কোনো প্রয়োজন ছিল না। এ শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের জন্যই আঁকা। আপনি কি বলতে চান? রোজই কেউ না কেউ এসে আপনাকে সিটিং দেন? সেটা আর একটুক্ষণ থাকলেই দেখতে পাবেন। আজও লোক আসবে। সুধীনের মাথা ক্রমেই গুলিয়ে যাচ্ছে, কিন্তু এদের সঙ্গে যোগাযোগটা কিভাবে? দাঁড়ান, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার সিস্টেমটা একটু আলাদা। তাক থেকে একটা বড় খাতা নামিয়ে সুধীনের দিকে নিয়ে এলেন গগন চৌধুরী। এটা খুলে দেখুন তো, এতে কি আছে। আলোর তলায় নিয়ে গিয়ে খাতাটা খুলল সুধীন। খাতার পাতার পর পাতায় আঠা দিয়ে সাঁটা রয়েছে খবরের কাগজের পৃষ্ঠা থেকে কাটা মৃত্যু সংবাদ। অনেকগুলো খবরের সঙ্গে ছবিও রয়েছে। সুধীন দেখল যে কিছু কিছু কাটিংয়ের পাশে পেন্সিল দিয়ে চিকে দেওয়া রয়েছে। পেন্সিলের দাগ হলে বুঝতে হবে তাদের ছবি আঁকা হয়ে গেছে, বললেন গগন চৌধুরী। কিন্তু যোগাযোগটা করেন কি করে? সেটা তো... গগন চৌধুরী সুধীনের হাত থেকে খাতাটা নিয়ে আবার সেটা তাকে রেখে দিলেন। তারপর ঘুরে এদিকে এসে বললেন, ওটা সকলে পারে না, আমি পারি। এটা চিঠি বা টেলিফোনের কম্য নয়। এরা যেখানে আছেন সেখানে তো আর টেলিফোন নেই, আর ডাকবিলির ব্যবস্থাও নেই। এদের জন্য অন্য উপায় প্রয়োজন হয়। সুধীনের হাত পা ঠান্ডা, গলা শুকিয়ে কাঠ। তাও একটা প্রশ্ন না করলেই নয়। আপনি কি বলতেছেন? এসব লোকের পোর্ট্রেট করা হয়েছে এদের মৃত্যুর পর? মৃত্যুর আগে এদের খবর পাবো কি করে সুধীনবাবু? আমি আর কলকাতার কটা লোককে চিনি। মৃত্যু না হলে তো তারা আর তাদের গণ্ডির বাইরে বেরোতে পারবে না। একমাত্র মৃত ব্যক্তি তো সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। তাদের সময়েরও অভাব নেই, ধৈর্যেরও অভাব নেই। ছবি যতক্ষণ না নিখুঁত হচ্ছে
ততক্ষণ ঠায় বসে থাকবেন ওই চেয়ারে। রাত্রের নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা ঘড়ি বেজে উঠল। সিঁড়ির পাশে যে ঘড়িটা দেখেছিল সুধীন, সেটাই বোধহয়। 12টা, বললেন গগন চৌধুরী। এইবার আসবেন। কে? সুধীনের গলার স্বর অস্বাভাবিক রকম চাপা ও রুক্ষ। তার মাথা ঝিমঝিম করছে। আজকে যিনি বসবেন তিনি। ওই তার পায়ের শব্দ। সুধীন শ্রবণ শক্তিটা এখনো হারায়নি, তাই সে স্পষ্ট শুনতে পেল বাইরে নিচে থেকে জুতোর শব্দ। এসে দেখুন। গগন চৌধুরী এগিয়ে গেছেন পাশের একটা জানলার দিকে। আমার কথা বিশ্বাস না হয়, এসে দেখুন। এও কি সেই সম্মোহনী শক্তি? যন্ত্রচালিতের মতো এগিয়ে গিয়ে সুধীন গগন চৌধুরীর পাশে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি দিল। তারপর তার অজান্তেই একটা আর্তস্বর বেরিয়ে এলো তার গলা দিয়ে। একে যে চিনি! সেই দৃপ্ত মিলিটারি ভঙ্গি, সেই দীর্ঘ গড়ন, সেই ছে রঙের সাফারি স্যুট। ইনি ছিলেন সুধীনের বস, নগেন্দ্র কাপুর। সুধীনের মাথা ঘুরছে। তাল সামলানোর জন্য সে ইজেলটাকে জাপটে ধরে ফেলল। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ ওপরে উঠে আসছে। কাঠের সিঁড়িতে জুতোর ক্রমবর্ধমান শব্দে সমস্ত বাড়ি গম গম করছে। এবার আওয়াজ থামল। নৈশব্দের মধ্যে গগন চৌধুরী মুখ খুললেন আবার। যোগ স্থাপনের কথা জিজ্ঞেস করছিলেন না সুধীন বাবু? ভেরি সিম্পল। এইভাবে হাতছানি দিলেই চলে আসে। সুধীন বিস্ফারিত চোখে দেখল দোরখা শালের ভেতর থেকে গগন চৌধুরীর ডান হাতটা বেরিয়ে সামনে প্রসারিত। সে হাতে মাংস চামড়া কিচ্ছু নেই, খালি হাড়। যে হাতে ডাকা সে হাতে আঁকা। সংজ্ঞা হারাবার আগের মুহূর্তে সুধীন শুনল স্টুডিওর দরজার বাইরে থেকে টোকা পড়ছে। দাদাবাবু, দাদাবাবু। এক ঝটকায় ঘুমটা ভেঙে গিয়ে দিনের আলোয় সুধীনকে আবার তখনই চোখটা কুঁচকে বন্ধ করে নিতে হলো। বাপরে, কি ভয়ঙ্কর স্বপ্ন! দরজা খুলুন দাদাবাবু। চাকর অধীরের গলা। দাঁড়া 1 মিনিট। সুধীন বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনিটা খুলে দিল। অধীরের মুখে গভীর উদ্বেগ। আপনি এত বেলা অবধি? জানি, ঘুমটা একটু বেশি হয়ে গেছে। এত হই হল্লা বাড়ির সামনে, কিছুই টের পেলেন না? হই হল্লা? চৌধুরী বাড়ি বড়বাবু যে মারা গেলেন কাল রাত্রে, গগন দাদু। 84 বছর বয়স হয়েছিল। ভুগছিলেন তো অনেক দিন। ঘরের বাতি জ্বালা থাকতো, রাত্রি দেখেননি? তুই জানতির ওর অসুখ? জানবো না? ওনার চাকর ভাগীরথ, তার সঙ্গে তো দেখা হয় রোজ বাজারে। বোঝো। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বনামধন্য সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প গগন চৌধুরীর স্টুডিও, অনলি অন যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আপনাদের মতামত খুবই মূল্যবান আমাদের কাছে। আমাদের প্রচেষ্টা এবং উপস্থাপনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতে আমাদের আরও উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে আপনাদের কাছে আরও ভিন্ন ধারার গল্প শোনাবার জন্য। আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে নিয়মিত অনুসারে ভিন্ন ধারার কাহিনী শোনাতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই শব্দের সুরে গল্পের জগতে। ভালো থাকবেন সবাই।